নমস্কার। টলি অ্যান্ড মোর আর টলি অ্যান্ড মোড়ে একদম শীতের সন্ধেবেলায় আপনাদের সামনে আমি উপস্থিত করছি যে অভিনেত্রীকে, তাকে আপনারা কিন্তু অনেকবার দেখেছেন এবং যে ফ্যামিলি, আমাদের বাংলার সেরা ফ্যামিলি, সেই পরিবার থেকে সে কিন্তু এসছে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার, যার শতবর্ষ পালন হতে চলেছে এই 2026-এ। তো আমরা কথা বলতে চলেছি অভিনেত্রী নবমিতা চট্টোপাধ্যায়কে। প্রথমবার টলি অ্যান্ড মোড়ের পর্দায় নবমিতা চট্টোপাধ্যায়কে অভিবাদন জানাচ্ছি। নবমিতা, কেমন আছো এবং তোমার লাইফ এখন কতটা ফাস্টেস্ট চলছে? তবে ঠান্ডা একটু মানুষ গুটিয়ে নিয়েছে, কতটা ফাস্টেস্ট চলছে? ফাস্ট চলছে না, খুব আস্তে আস্তে চলছে, এত ঠান্ডা। বাট স্টিল এটা খুব মানে এনজয় করছি ঠান্ডাটা, কারণ কলকাতায় তো এইভাবে ঠান্ডা পড়ে না। তো যা মোটামুটি দার্জিলিং যাওয়ার জন্য যে ধরনের জামা কাপড় কেনা হয় সেগুলো এখন পরা হচ্ছে। কলকাতাতে এখন লন্ডন হয়ে গেছে, সুতরাং খুব ভালোভাবে এনজয় করছে মানুষ। তুমি বেসিক্যালি খুব প্রিয় মানুষ হচ্ছে, তোমার পরিবারের কাছে প্রিয় এবং তোমার পরিবার তোমার কাছে ভীষণ প্রিয়। কেননা তোমার বাড়িটা যেভাবে তোমার আপব্রিঙিং হয়েছে, সেখানে তুমি তোমার পরিবারের কাছে ভীষণ প্রিয় একজন মানুষ। তো এই যে দীর্ঘ সময়টা তোমার পারিবারিক পরিমণ্ডলের মধ্যে তুমি বড় হয়েছো, দাদুকে সেভাবে পাওনি, কিন্তু যতটা তুমি দাদুর সম্পর্কে আস্তে আস্তে বড় হয়েছো, জেনেছো, দাদু দ্বারা সমৃদ্ধ হয়েছে। দাদু 75 বছরের পুজোটা সঙ্গে যুক্ত ছিল, দাদু শুরু করেছিল এবং তুমি এবং তোমার ভাই এবং বাড়ির সবাই সেই পুজোটাকে এগিয়ে নিয়ে চলেছো। 75 বছরে পড়লো 2025-এ এবং 2026-এ স্টিল গোয়িং অন। এই যে পরিবার, সেই পরিবার নিয়ে দু চারটে কথা যদি বলতে হয় অনেক বড় হবে, কিন্তু তুমি তোমার পরিবারের পুজো পার্বণ এবং মহানায়ক উত্তম কুমার, এক কথায় কি বলবো? দেখো, বলতে গেলে পুরো বাঙালি পরিবার একদম। কিন্তু আমাদের বাড়িতে পুজো বলতে লক্ষ্মী পুজোটা যেহেতু অত বড় করে হয়, সেই জন্য দাদু ওটা করেছিলেন, সেই কারণেই ওটার এতটা তোমরা জানো। বেসিক্যালি আমাদের বাড়িতে এমন কোনো পুজো হয় না যেটা হয় না, মানে এমন কোনো পুজো বাঙালিদের নেই যেটা হয় না। ইতু পুজো থেকে আরম্ভ করে, নাম অর্ধেক হয়তো শোনোনি, ইতু পুজো ঋতু থেকে পুজো বা এই পুজোগুলো কে প্রবর্তন করে তোমার বাড়ির থেকে? এগুলো আমাদের মানে পুরনো, মানে ঠাকুমা তার মা মানে ওইভাবে শাশুড়ি দিয়ে গেছেন, সেটা উনিও করছেন, জিজ্ঞেসও করেননি ওইভাবে। আমার মা আমি আচ্ছা করতে হয়, আচ্ছা ঠিক আছে করছি, এরকম। আচ্ছা, আমাদের বাড়িতে জগন্নাথ আছেন, মানে হঠাৎ করেই এসেছে, তো জগন্নাথের পুজো হয় সেখানে। আচ্ছা, আমাদের বাড়িতে তোমার বলতে পারো ঝুলন, রাধাকৃষ্ণ যেহেতু, ঝুলন। আচ্ছা, শিব পুজো, সমস্ত পুজো হয়, মানে লক্ষ্মী পুজোটা জাস্ট বড় করে হয় ঢাক ঢোল পিটিয়ে, বাকি সব পুজো হয়। এবং বেশিরভাগ দিন আমরা মানে পুজো করি এবং ভেজের মধ্যে থাকি, যার জন্য কোথাও কারোর সঙ্গে দেখা করতে, এই তোর ভেজ নেই তো আজকে, এরকম অবস্থা। উত্তম কুমার মানেই আমাদের প্রাণের মানুষ। এই প্রাণের মানুষকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের, বাঙালির মধ্যে 8 থেকে 80-র মধ্যে সবসময় ওই সাদা কালো ফ্রেমের যে সুন্দর স্মার্ট বাঙালি যাকে বলে, তাকে নিয়ে প্রশ্ন এবং প্রশ্নের উত্তরের শেষ নেই। এমন কিছু কথা পুজো সংক্রান্ত যেটা আজ পর্যন্ত তুমি কোথাও বলনি বা সেরমভাবে সুযোগ আসেনি যে দাদু সম্পর্কে বলবে, যে কথাটা এখনো পর্যন্ত তুমি বলনি। এরকম কোনো কথা আছে যেটা দাদুকে নিয়ে পুজো সংক্রান্ত, দাদু ভীষণভাবে সেই কথাটা বা সেই প্রচলনটা মানে? আর দেখো, একটা জিনিস হচ্ছে, অনেকেই হয়তো বা আমার ভাইকেও দেখেছো তোমরা যে ও পুজোটা ভালো মতন করে, কিন্তু এইটা হয়তো অনেকেই জানে না বা কিছু, যে আমি ছোটবেলা থেকেই দাদুকে তো আমি পাইনি, আমি জাস্ট 9 মান্থস তখন দাদু মারা গেছেন, জাস্ট নামটা আমায় দিয়েছেন, এটাই আমার। তো যাই হোক, দাদু আমার বাবাকেও আমি দেখেছি, কিন্তু এখন আমার ভাইকেও দেখি যে যত দিন যাচ্ছে ওরা মেনলি পুজো নিয়ে যে হয় না, যে প্রচণ্ড রিজিড, মানে আমি এটা খাবো, আমি এটা, নট লাইক দ্যাট যে মানে আমি এটা করব আমি ওটা করব না, সেরম নয়। নিজে যেটুকুনি মনে করে যে আমি এটা করব, বা আমি এইভাবে পুজোটা করব, বা আমি এইভাবে নিরামিষই খাবো বা খাবো না, যেটা ওরা মনে করে সেটাই করে। আমি আমার ভাইকেও দেখেছি ইনফ্যাক্ট, যে আমার দাদু তো কথা শুনেছি যে উনি একদম সকালে মানে কিছু খেতেন না, এই নিরামিষ খাওয়া তো দূরের কথা,
আমরা ছোটবেলায় তো তাও নিরামিষটা খেতাম, যে যাতে অ্যাসিড না হয় বা শারীরিক কোনো প্রবলেম না হয়, পুরো রাত অবধি জাগা। কিন্তু আমি শুনেছি যে দাদু ওই আগের দিন শ্যুট থাকতো, শ্যুট করে ঠাকুর আনার পরে, তখন তো এত প্রেশার থাকতো না এখন যে প্রেশারগুলো আমরা কাজে করি, ফিল করি, কিন্তু ওই রাত্রিবেলা যত রাতই হোক, আফটার শ্যুট উনি ঠাকুর এনে তারপর আনা হওয়ার পর উনি দেখতেন, সাজানো হতো মাকে, তারপরে সকাল থেকে একদম মানে কোনো জলও পর্যন্ত নয়, তো করে সন্ধেবেলা বসে একদম হোম করে পুজো করে তারপর ওই দিনটা মানে যতটুকুন কম মানে জাস্ট ভোগ রাত্রিরে খাওয়া, পরের দিন মাছ ভাতের একটা ব্যাপার থাকতো। মাছ ভাত উনি সবাইকে খাওয়াতেন, উনি নিজে জেনারেলি খুব একটা খেতেন না, কারণ শ্যুট থাকতো অবভিয়াসলি। তো এসে আবার খানিকক্ষণ করে আবার শ্যুট থেকে এসে বিসর্জন দিয়ে সেই দিনটা আবার একটু সবাই মিলে একটা ওই বলো না, যেহেতু বিজয়াটা আমাদের বিজয়ার পর দিন হয় না, আমরা ওই বিজয়াটা করি লক্ষ্মী পুজোর পর, কারণ বিজয়ার পর আমরা কাউকে আমাদের বাড়িতে এটা আছে নমস্কার করি না, মানে ওই দেখা হলো কেমন আছে ঠিক আছে, কিন্তু লক্ষ্মী পুজোর পর আমরা বিজয়া করি বেসিক্যালি, কারণ ওই দিন মায়েদের বা বাবা বা যারা কাকু জেঠু যারা আছে প্রত্যেককে নমস্কার করে, বাড়ির যারা আছে নমস্কার করে তারপর শুভ বিজয়া আর কি করা স্টার্ট হয়, মিষ্টি খাওয়া বিজয়া স্টার্ট এগুলো হয়। তো এই পুরো জিনিসটাই দাদু স্টার্ট করে গেছিলেন, তো কারণ দাদুই তো পুজোটা স্টার্ট করেছেন, তো উনিই স্টার্ট করে গেছেন, সেভাবে বাবাও রেখেছেন এবং ভাইও ওইভাবেই আর কি রাখে, যে আমাদের বিজয়াটা ওইভাবে, এবং ভাইও এখনো পর্যন্ত ছোটবেলায় অবশ্যই খেয়ে নিত মানে কয়েক বছর আগেও বলছি, মানে 5-6 বছর 7 বছর আগে বলছি, ও একটু হয়তো একটু ভেজ খেয়ে নিল বা কিছু, তার আগে তো ও তো মানে খাবার মানে ও এত ফুডি ছিল, ওর খাবার দেখলেই কিরকম হতো, আমি না খেয়ে থাকতে পারবো না এরকম করতো, বাট স্টিল এখন দেখি ও নিজে থেকে খায় না, মানে আমরা যদিও বলি ঠিক আছে তুই এটা খা তুই ওটা খা, এত বেশি কনসিয়াস এখন, মানে শরীর সচেতনও হয়ে গেছে যে ও খায় না। ইনফ্যাক্ট ওকে দেখে তখন আমাদেরও মনে হয় দূর বাবা, আমাদের আর খেতে ইচ্ছা করছে না, মানে আমরা গাঁও করে খাবো মানে সেই ইচ্ছাটা আর থাকে না। তো পুজোর যে জিনিসগুলো, যে ঠাকুরমশাই কি বলছে, এবং প্রতিটা বিশ্বাস করবে কিনা জানি না, পুজোতে তো আমাদের কাউকে অ্যালাউ করা হয় না ভেতরে, বাইরের লোকজন, কিন্তু বাড়ির লোকজন যখন বসে এবং হোম যখন করা হয়, আগে এটা হতো, এখন তো জেনে গেছে কিভাবে এরপর কি হবে তারপর কি হবে, পরপর তো পুজোর ইয়েগুলো থাকে নিয়মগুলো, এবং প্রতিটা সংস্কৃত মানে এবং কেন এই পুজোটা কেন করা হচ্ছে এবং কেন এটার মানেটা কি, ওইটা জেনে কিন্তু করে, এমনি না যে বোকার মতো বলে দিল পুজো করে ফেললো, ওইভাবে হয় না। তো ওইটাকে হয় কি, আমার মনে হয় ওটা ভেতর থেকে আসা দরকার, তো ভেতর থেকে আসে আমাদের, সেই জন্যই হয়তো অত মানে মা এখনো ওইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। একদম মায়ের কৃপায় পুজো 75 বছরের পূর্ণতা লাভ করেছে এবং আগামীতে এই পুজো কিন্তু বাঙালির মননে আলাদা জায়গা করে নিয়ে আছে এবং আগামীতেও থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে এই পুজোতে অনেকবার গেছি এবং আমিও দেখেছি কিভাবে বাড়ির সকলে মিলে এই পুজোর সঙ্গে যুক্ত থাকে। আর নবমিতা, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, বিয়ে নামক ইনস্টিটিউটটা, মানে ইনস্টিটিউট বলছি কারণ মানুষ তো বিয়ে করে, সে বিয়ে করে একটা সংসার ধর্ম পালনের জন্যই করে, তো একটা ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটটা এখন প্রমোশনে দিকে এগোচ্ছে, কেননা এখন দেখতে পাচ্ছি বিয়েটা জাস্ট কিছু ওই পার্টি করা, সেই পার্টি যখন শেষ হয়ে যাচ্ছে তখন দুজন দুজনের দিকে চলে যাচ্ছে এবং সেটা কিছুদিন বাদে আমরা দেখতে পাচ্ছি ব্রেকআপ হয়ে যাচ্ছে এবং খুব সংক্ষিপ্ত বৈবাহিক জীবন এখন বেশ সবাই এনজয় করছে এবং এটা নিয়ে আবার ট্রোলও হয়। দেখো, আমি তো এতগুলো জেনারেশন মানে আমার দাদুকে আমি পাইনি, কিন্তু তরুণ কুমারকে পেয়েছি, এবং তরুণ কুমারের ওয়াইফ মানে ছোট দিদিমা, ওটা অনেকেই জানে না, আমি ওনাকে সতীন বলতাম, আচ্ছা। কারণ ছোট দাদু বলতেন যে ওকে ডিভোর্স করে দেবো, ছোটবেলায় আমাকে বলতেন যে ওকে ডিভোর্স করে দেবো আর তোমায় নিয়ে কোথায় যাবো, আমি এরকম তাকাতাম, মানে হচ্ছে কাশ্মীর যাবে, তো সেই কারণে আমি ওনাকে সতীন বলতাম। তো ওনারও এত বছর বিয়ে টিকেছে, ইনফ্যাক্ট আমার দাদুর ক্ষেত্রেও তো তাই, মানে যাই বলে থাকুক বা যারা যেভাবে ইয়ে করে থাকুক, অনেকে তো অনেক কথা বলে, হ্যাঁ, কিন্তু ওনাদের মধ্যে একটা ভালো, খুবই একটা ভালো সম্পর্ক ছিল এবং সেটা বন্ধুত্ব সম্পর্ক সব থেকে আগে,
এবং সেটা যার হয়েছে জন্য বলেই কিন্তু লক্ষ্মী বিয়েটা- প্রতিমা কিন্তু একদম গৌরী ওটাই আমি দিকে ওখানেই যাচ্ছিলাম যে হ্যাঁ, যার জন্য যখন মানে মাকে আনা হয়েছে, মায়ের পুজো হবে ঠিক হয়েছে, তখন কিন্তু মানে ঠাকুমার আদলেই মুখটা হয়েছে, একদম। যে ওটা বলাই ছিল যে ওনার ইয়েতেই মুখটা ওরকম ভাবেই করা হবে আর কি। তো একদম সেম নিরঞ্জন পাল ওইভাবেই মুখটা করেছেন, এবং সেটা দেখেও ওনার মানে বলে না যে আগেকার দিনে যে স্ত্রীকে মানে ভগবানের আসনে বসানো, একদম। তো ওইভাবেই আর কি ওনাকে সেই জায়গাটা দেওয়া হয়েছে। এবং এখন যেটা হয় সেটা যুগ হচ্ছে পরিবর্তন। একদমই আফটার কোভিড আমি দেখছি আরো বেশি, এত কম সময় মানুষের মধ্যে সম্পর্ক, আর এত কম সময় মানুষকে চিনছে, ও তোর এটা কারোর তো কারোর প্রতি কোনো সেই মানে সম্মানটাই নেই, মানে তুই তো গাড়ি এটা ওটা সেটা, মানে এটা বলা উচিত নয়, মানে হয়তো সেটা বন্ধুত্ব থেকে হয়, কিন্তু বন্ধুত্বটা এত মানে অন্য জায়গায় চলে গেছে যে ও তোর এটা ভালো লাগে না, ঠিক আছে, একসঙ্গে আছে অথচ দুজন অন্যরকম ভাবে, কেউ কারোর খবর জানে না, আবার হয়তো একসঙ্গে থাকতে চায় না। এটার জন্য কি তুমি মনে করো সোশ্যাল মিডিয়ার দায়? সোশ্যাল মিডিয়াতে কেননা অনেক এখানে দেখানোদারিটা বেশি, মুখোশটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ভেতরে কি হচ্ছে অশান্তি সেটা কিন্তু তারা প্রকাশ করছে না, তারা পর্দায় যেটা দেখাচ্ছে বাইরে কিন্তু অন্য। সেটা তো আগেও হয়তো ছিল যে মা কাকিমাদের সময়, তখন হয়তো অনেক তাদের মহিলা বলে অ্যাডজাস্ট করতে হতো, কিন্তু মহিলাদের সবসময় করতে হয়, কিন্তু আমি একটা কথা বলবো যে এখন অ্যাডজাস্ট করার ক্ষমতাটাও সবার কমে গেছে, পেশেন্স কমে গেছে, আর যেহেতু হ্যাঁ সোশ্যাল মিডিয়ার সামনে যেতে হয়, বা এই জিনিসটা একটা বিশাল একটা জায়গা করে নিয়েছে আমাদের লাইফে, মানে হাতে একটা ফোন থাকলে আমরা আগে জানতাম যে হ্যাঁ মানে টাকা পয়সা নিয়ে যেতে হয়, বেরোতে হয়, ব্যাগ নিয়ে বেরোতে হয়, কিন্তু এখন না ফোন নিয়ে বেরোলে সব হয়ে যাবে, তুমি বোর হচ্ছ, সারা সংসার তুমি তুলে নিয়ে আসছো। একদম একদম তো এটা আগামীতে তুমি মনে করো, অবশ্যই বিজ্ঞান ভালোবাসা, বিজ্ঞান অভিশাপ সবাই বলে, কিন্তু যার ভালো আছে তার খারাপও আছে, এই দিকটা তুমি কতটা মনে করো? এই যে সম্পর্কের ক্ষেত্রে মোবাইল ফোন মানুষের জীবনকে ছোট্ট করে দিয়েছে, আমাদের জগৎকে ছোট্ট করে দিয়েছে, আমার পাশের মানুষটার সঙ্গে আমি কথা বলি না, কিন্তু আমি বেশি কথা বলি মোবাইলের সাথে। হ্যাঁ, কারণ দেখো পাশের মানুষ যে আছে তার ফিলিংস আমি জানি না, কিন্তু আমার কোনো বন্ধু হয়তো বিদেশে থাকে, সে ওখান থেকে আমায় আবার কানেক্ট করতে পারছে, তো তুমি এটাকে কি বলবে? মানে আমি তো খুবই পাজল, মানে আমি এটাকে ভালোও একদিকে বলবো আবার খারাপও বলবো, কিন্তু মানুষ যেভাবে এটা দেখবে। এখন খালি ফলোয়ার কথা বলে, কেউ কথা বলে না। একদম একদম ওইভাবে কাজও আসে, কিন্তু ফলোয়ার যার বেশি সেইভাবে কাজ আসছে। এটা কি বলতে চাইলো আমি জানি না, কিন্তু ইঙ্গিতটা কিন্তু ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে কিন্তু আজকে ইন্ডাস্ট্রি কতটা চলবে জানি না, তবে অভিনয়টা কিন্তু জানতে হবে বস, অভিনয়টা জানলেই আগামীতে আমার মনে হয় নমিতা কি বলবো, সব দিকে বলে না, মানে যে সব কিছুর ওপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তুমি যাই করো ক্যামেরার সামনে তোমায় মানে লাস্টে তোমার অভিনয়টাই দেখাতে ওই যে হবে। তোমার দাদুর যে গানটা শিখতে তোমায় হবে, হ্যাঁ। নাহলে ছাড়বো না, তো শিখতে কিন্তু অভিনয়টা হবে, নাহলে কিন্তু চলবে না। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, দাদুকে নিয়ে অনেক কথা আমরা বললাম, এবং তোমার পরিবারে অবশ্যই যারা রয়েছে এই মুহূর্তে, তোমার ভাইয়ের ওয়াইফ দেবলীনা কুমার, সবাই মানে তোমার আরেক ভাই, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড, এবং পরিবারটা যখন একসঙ্গে বাইরে বেরোয় তখন মনে হয় যে বাঙালি পরিবার, বাংলা সিনেমার পরিবার একসঙ্গে বেরোচ্ছে, এরকম একটা ফিলিংস তোমার সবসময় হয়? হওয়া মানে কি বলবো তোমার, মানে এরকম হয় যে সব একসাথে যাচ্ছি, যখন বসে আছি একটা মানে হয় না যে চারিদিকে সবাই মিলে বসে আড্ডা মারছি, গল্প করছি, তখন কিন্তু তখন সেই ছোটবেলাকার সেই এক গল্পগুলো আমরা করি, কি বলবো, তখন মানে সকলে যখন একসঙ্গে গ্যাদার হয় না, তখন মানে মনে হয় একটা টেবিলের চারিপাশে সবাই বসে আছে, সেই ছোটবেলাকার গল্প, তখন আর কেউ অ্যাক্টর নয়, কেউ অ্যাক্ট্রেস নয়, কেউ না মানে হই হই করে হাসির গল্প হচ্ছে, কখনো পুরনো গল্প দাদুর গল্প হচ্ছে, কখনো সিনেমা নিয়ে খুব আলোচনা হয় আমাদের মধ্যে, যে এই সিনেমাটার এই অভিনয়টা, মানে এইটা কিন্তু আমাদের চলে, এটা নয় যে শুধু পারিপার্শ্বিক কি হচ্ছে বা হ্যাঁ সব কিছু নিয়ে আলোচনা হয়, নেতা থেকে অভিনেতা, কিন্তু অভিনয়টা যেহেতু সবার মধ্যেই আছে, কিছু না কিছু ভাবে আমরা যুক্ত আছি অভিনয়ের সঙ্গে, সে কারণে অভিনয় নিয়েই বেশি আলোচনাটা হয়, মানে 90%।
একদম অভিনয় নিয়েই থাকবে এই পরিবার, এবং এই পরিবারের সঙ্গে সারা বাংলা রয়েছে, এবং ভালোবাসার পরিবার উত্তম কুমারের পরিবার। আজকে আমরা ছিলাম অভিনেত্রী নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। টলিয়ান মোড়ে এরকমই আড্ডা চলতে থাকবে, এবং আপনারা দেখতে থাকুন টলিয়ান মোড়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সঙ্গে রাখবেন টলিয়ান মোড়। নমস্কার।